নমস্কার, আমি কৃষ্ণা। এসে গেছি আবারও বাংলা সাহিত্যের ঝুলি থেকে একটি সুন্দর ছোট গল্প নিয়ে। আজকের নিবেদন দুই পালোয়ান, লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আসুন শুরু করা যাক আজকের ছোট গল্প দুই পালোয়ান। পালোয়ান কিশোরী সিং। এর যে ভূতের ভয় আছে তা কাকপক্ষীতেও জানে না। কিশোরী সিং নিজেও যে খুব ভালো জানে এমন নয়। আসলে কিশোরী ছেলেবেলা থেকেই বিখ্যাত লোক। সর্বদাই চেলা চামুণ্ডারা তাকে ঘিরে থাকে। একা থাকার কোনো সুযোগই তার নেই। আর এ কথা কে না জানে যে একা না হলে ভূতেরা ঠিক সুবিধা করে উঠতে পারে না, জো পায় না আর কি। সকালে উঠেই কিশোরী তার সাগরেদ আর সঙ্গীদের নিয়ে হাজার খানেক বুকডন আর বৈঠক দেয়। তারপর দঙ্গলে নেমে পড়ে। কোস্তা কুস্তি করে বিস্তর ঘাম ঝরিয়ে দুপুরে একটু বিশ্রাম। বিকেলে প্রায় কারো না কারোর সঙ্গে লড়াইতে নামতে হয়। সন্ধ্যের পর একটু গান বাজনা শুনতে ভালোবাসে কিশোরী। রাতে সে পাথরের মতো পড়ে এক ঘুমে রাত কাবার করে। তখন তার গা হাত পা দাবিয়ে দেয় তার সাগরেদরা। এই নিশ্ছিদ্র রুটিনের মধ্যে ভূতেরা ঢুকবার কোনো ফাঁক ফোকরও পায় না। গণপতি মাহাতো নামে আর একজন কুস্তিগির আছে। সেও মস্ত পালোয়ান, কিন্তু দেশ বিদেশের বিস্তর দৈত্য দানবদের মতো পালোয়ানদেরও সে কাত করেছে, কিন্তু পারেনি শুধু কিশোরী সিংকে। অথচ শুধু কিশোরী সিংকে হারাতে পারলেই সে সেরা পালোয়ানের খেতাবটা জিতে নিতে পারে। কিন্তু মুশকিল হলো, নিতান্ত বাগে পেয়েও কপালের ফেরে সে কিশোরীকে হারাতে পারেনি। প্রথমবার সেবার লখনৌতে কিশোরীকে সে যখন চিৎ করে প্রায় পেরে ফেলেছে, এমন সময় কোথা হতে হতচ্ছাড়া এক মশা এসে তার নাকের মধ্যে ঢুকে এমন পনপন পনপন করতে লাগলো, হাঁচি না দিয়ে আর উপায় রইল না তার। আর সেই ফাঁকে কিশোরী তার প্যাঁচ কেটে বেরিয়ে গেল, আর দ্বিতীয় হাঁচিটার সুযোগে তাকে রদ্দা মেরে চিৎ করে ফেলে দিল। পাটনাতেও ঘটল আর এক কাণ্ড। সেবার কিশোরীকে বগলে চেপে খুব কায়দা করে স্ক্রু প্যাঁচে আঁটছিল গণপতি। কিশোরীর তখন দমবন্ধ অবস্থা। ঠিক সেই সময় একটা ষাঁড় খেপে গিয়ে দঙ্গলের মধ্যে ঢুকে লণ্ড ভণ্ড কাণ্ড বাঁধিয়ে দিল। কিন্তু গণপতি দেখল এই সুযোগ হাতছাড়া হলে আর কিশোরীকে হারানো যাবে না। সুতরাং সে প্যাঁচটা টাইট করে কিশোরীকে ল্যাং মেরে ফেলে দেওয়ার ফিকির খুঁজছিল। সেই সময় ষাঁড়ের তাড়া খেয়ে দর্শকেরা সব পালিয়েছে, আর ষাঁড়টা আর কাউকে না পেয়ে দুই পালোয়ানের দিকে তেড়ে এলো। কিশোরী তখন কোনো মতে বলল, গণপত ছেড়ে দাও, ষাঁড় বড় ভয়ঙ্কর জিনিস। গণপত বলল, ষাঁড় তো ষাঁড়, স্বয়ং শিব এলেও ছাড়ছি না। ষাঁড় গুঁতোতে এলে গণপত অন্য বগলে সেটাকেও চেপে ধরল। সে যে কি সাংঘাতিক লড়াই হয়েছিল তা যে না দেখেছে সে কিছুতেই বুঝবে না। দেখেছেও অনেকে, গাছের ডালে ঝুলে, পুকুরের জলে নেমে, বাড়ির ছাদে উঠে যারা আত্মরক্ষা করেছিল তারা অনেকেই দেখেছে। গণপত লড়াই করছে দুই মহাবিক্রম পালোয়ানের সঙ্গে, একদিকে ষাঁড় এবং অন্যদিকে কিশোরী সিং। গাছের ডালে ঝুলে পুকুরে ডুবে থেকেও সে লড়াই দেখে লোকে চেঁচিয়ে বাহবা দিচ্ছিল গণপতকে। ষাঁড়ের গুঁতো, কিশোরীর হুড়ো, এই দুটো সামাল দিতে
গণপত কিছুটা গণ্ডগোল করে ফেলেছিল মনে হয়। আসলে কোন বগলে যে কে আছে সেইটাই গুলিয়ে গিয়েছিল তার। হুড়োযুদ্ধর মধ্যে যখন সে এক বগলের আপদকে জুৎসই একটা প্যাঁচ মেরে মাটিতে ফেলেছে, তখনও তার ধারণা ছিল যে সে চিৎ করেছে কিশোরীকেই। কিন্তু হায়, নসিব খারাপ, কিশোরী নয়, চিৎ হয়েছে ষাঁড়টাই। আর সেই ফাঁকে কিশোরী তার ঘাড়ে উঠে লঙ্গোটে প্যাঁচ মেরে ফেলে দিয়ে জিতে গেল। তৃতীয়বার তালতলার বিখ্যাত আখড়ায় কিশোরীর সঙ্গে ফের মোলাকাত হলো। গণপত রাগে দুঃখে তখন দুনো হয়ে উঠেছে। সেই গণপতের সঙ্গে সুন্দরবনের বাঘ পর্যন্ত রণে ভঙ্গ দিয়ে লেজ গুটিয়ে পালাবে আর কি। তার হুঙ্কারে তখন মেদিনী কম্পমান। লড়াই যখন শুরু হলো তখনই লোকে বুঝে গেল আজকের লড়াইতে কিশোরীর কোনো আশাই নেই। কিশোরী তখন গণপতের নাগাল এড়িয়ে পালিয়ে বেড়াতে ব্যস্ত। ঠিক এই সময় ঘটনাটা ঘটল। একে ভাদ্র মাস, তালতলার বিখ্যাত 5 সেরি 7 সেরি তাল গাছেরা তাল ফলে আছে চারিধারে। সেই সব চ্যাম্পিয়ন তালেদের মধ্যে একজন সেই সময় বোঁটা ছিঁড়ে নেমে এলো নিচে, আর পড়বি তো পর সোজা গণপতের মাথার মধ্যিখানে। গণপতের ভালো করে আর ঘটনাটা মনে নেই, তবে লোকে বলে তালটা পড়বার পরই নাকি গণপত কেমন স্তম্ভিতের মতো দাঁড়িয়ে গালে হাত দিয়ে কি যেন ভাবতে লাগলো। সে যে লড়াই করছে, তার প্রতিদ্বন্দ্বী যে কিশোরী, এবং সতর্ক না হলে যে বিপদ, তা তার তখন মাথাতেই নেই। সে নাকি গালে হাত দিয়ে হঠাৎ বিড়বিড় করে তুলসীদাসের রামচরিত মানস মুখস্থ করে যাচ্ছিল। কিশোরী যখন সেই সুযোগে তাকে চিৎ করে, তখনও সে নাকি কিছুমাত্র বাধা দেয়নি, হাত জোর করে রামজিকে প্রণাম জানাচ্ছিল। এখন গণপতের বয়স হয়েছে, শরীরটা আর সেই তাগদ নেই। কিশোরী সিংকে হারিয়ে যে খেতাবটা সে জিততে পারল না, এ কথাই সে সারাক্ষণ ভাবে। ভাবতে ভাবতে কি হলো কে জানে, একদিন আর গণপতকে দেখা গেল না। ওদিকে কিশোরীর এখন ভারী নামডাক। বড় বড় ওস্তাদকে হারিয়ে সে মেলা মেডেল কাপ জিতেছে। লোকে বলে কিশোরীর মতো পালোয়ান দুনিয়ায় দ্বিতীয়টি নেই। তা একদিন ডাকে কিশোরীর নামে একটা পোস্ট কার্ড এলো। গণপতের আঁকা বাঁকা হস্তাক্ষরে লেখা, ভাই কিশোরী, তোমাকে হারাতে পারিনি জীবনে, এ আমার বড় আর সবচেয়ে বড় দুঃখ। একবার মশা, একবার ষাঁড় আর একবার তাল আমার সাধে বাদ সেধেছে। তবু তোমার সঙ্গে আর একবার লড়বার বড় স্বাদ, তবে লোকজনের সামনে নয়। আমরা 2 পালোয়ান নির্জনে পরস্পরের সঙ্গে লড়াই করব। আমি হারলে তোমাকে গুরু বলে মেনে নেব, আর তুমি হারলে আমাকে গুরু বলে মেনে নেবে। কে হারলো কে জিতলো তা বাইরের কেউ জানবে না, জানবে শুধু আমি আর জানবে তুমি। যদি রাজি থাকো তবে আগামী অমাবস্যায় খেতুপুর শ্মশানের ধারে ফাঁকা মাঠটায় বিকেলবেলা চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। চিঠিটা পড়ে কিশোরী একটু ভাবিত হলো। সত্যি বটে, গণপত খুব বড় পালোয়ান, এবং কপালেরই জোরে সে 3 বার কিশোরীর কাছে জিততে জিততেও হেরে গেছে। অত বড় একটা পালোয়ানের এই সামান্য আবদারটুকু রাখতে কোনো দোষ নেই। হারলেও কিশোরীর ক্ষতি নেই, কারণ সাক্ষী সাবুত তো থাকবে না। কিন্তু হারার প্রশ্নও ওঠে না। কিশোরী এখন অনেক পরিণত, অনেক অভিজ্ঞ। তাছাড়া গণপতকে যে সে খুব ভালোভাবে হারাতে পারেনি, সে লজ্জাটাও তার আছে। সুতরাং লজ্জাটা দূর করারও এটা একটা সুযোগ। এবার গণপতকে ন্যায্য মতো হারিয়ে
সে মনের খচখচানি থেকে মুক্ত হবে। নির্দিষ্ট দিনে কিশোরী তৈরি হয়ে খেতুপুরের দিকে রওনা হলো। জায়গাটা বেশি দূরে নয়, ওই 3 পোয়া পথ মাত্র। নিরিবিলি জায়গা। শ্মশানের ধারে মাঠটায় গণপত অপেক্ষা করছিল। কিশোরীকে দেখে খুশি হয়ে বলল, এসেছ? বাহ, তাহলে লড়াইটা শুরুই করা যাক। কিশোরীও গোঁফ চুমড়ে বলল, হোক হোক। দুজনে ল্যাঙট এঁটে গায়ে মাটি থাবড়ে নিয়ে তৈরি হলো। তারপর 2 পালোয়ান তেড়ে এলো দুদিক থেকে। কিশোরী ঠিক করেছিল পয়লা চোটেই গণপতকে মাটি থেকে শূন্যে তুলে ধোবি পাট মেরে কেল্লা ফতে করে দেবে। কিন্তু সাপটে ধরার মুহূর্তেই হঠাৎ পু করে একটা মশা এসে তার নাকে ঢুকে বিপত্তি বাঁধালো। হ্যাচ্চু হ্যাচ্চু হাঁচিতে গগন কেঁপে উঠল। আর কিশোরী দেখল, আরে কে যেন তাকে শূন্যে তুলে মাটিতে ফেলে চিৎ করে দিল। গণপত বলল, আর একবার। কিশোরী লাফিয়ে উঠিয়ে বলল, আলবাত। দ্বিতীয় দফায় যা হওয়ার তাই হলো। লড়াই লাগতে না লাগতেই একটা ষাঁড় কোথা থেকে এসে যে কিশোরীর বগলে ঢুকলো, কিভাবে তা ঢুকলো তা কে যে বলবে, কেউ জানে না। কিশোরী আবার চিৎ। গণপত বলল, আর একবার হবে না কি? কিশোরী বলল, নিশ্চয়ই। কি হবে তা বলাই বাহুল্য। লড়াই লাগতে না লাগতেই দশাশয়ী এক তাল এসে পড়ল কিশোরীর মাথায়। কিশোরী পাখি সব করে রব আওড়াইতে লাগলো এবং ফের চিৎ হলো। হতভম্বের মতো কিশোরী উঠে দাঁড়ালো যখন, তখন দেখল গণপতকে ঘিরে ধরে কারা যেন খুব উল্লাস করছে। কিন্তু তারা কেউ মানুষ নয় ঠিক, কেমন যেন কালো কালো ঝুল কালির মতো রং, রোগা, ঠেঙে লম্বা, সব অদ্ভুত জীব নাকি অন্য কিছু। কিশোরী হাঁ করে দেখল গণপতও আস্তে আস্তে শুকিয়ে কালচে মেরে লম্বা হয়ে ওদের মতোই হয়ে যেতে লাগলো। কিশোরী আর দাঁড়ায়নি। বাবা রে, মা রে বলে চেঁচিয়ে দৌড়তে লেগেছে। কিশোরী পালোয়ানের ভূতের ভয় আছে এ কথা এখনো লোকে জানে না, কিন্তু কিশোরী নিজে জানে খুব। আর এই জানলে তোমরা আর কাউকে কিন্তু বলো না। আজকের গল্প এখানেই শেষ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।